কি অবস্থা বাচ্চারা? আমাদের রুমস একাডেমির বোর্ড কোশ্চেনস অফ সিরিজে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা সলভ করব হচ্ছে ফিজিক্সের চ্যাপ্টার 7 এর ঢাকা বোর্ড 2025 এর কোশ্চেনটা। তাহলে আমি লিখে দিচ্ছি হচ্ছে ফিজিক্স চ্যাপ্টার 7, যেটাকে নাম হচ্ছে শব্দ ও তরঙ্গ চ্যাপ্টার। ঠিক আছে, আপনাদের 26 ব্যাচের জন্য এই চ্যাপ্টারটা একটা 3 স্টার চ্যাপ্টার। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন মাস্ট বি আসবে এবং আপনি যদি বোর্ড কোশ্চেনগুলো করে ফেলেন তাহলেই আপনার এই চ্যাপ্টারের ওভারঅল একটা প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, তো আসলে আমরা শুরু করি। দেখেন, আপনাকে বলা আছে এ থেকে বি পর্যন্ত একটা তরঙ্গ দেয়া, এটাকে সাইন ওয়েভ বলতে পারেন। সো এই একটা অনুপ্রস্থ তরঙ্গ আপনার কাছে কি করা আছে, দেয়া আছে। ঠিক আছে, এ থেকে বি পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 3 মিটার। এ থেকে বি পর্যন্ত ডিসটেন্স হচ্ছে কত মিটার? 3 মিটার। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস আমরা বুঝিয়ে নিই। আরেকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে নিই যাতে এটা আপনাদের কখনো ভুল না হয়। খেয়াল করেন, আমি যদি এটাকে এখানে আঁকার চেষ্টা করি, এই জিনিস সবসময় আপনাদের এমসিকিউ তে আসবে। দেখেন, এই বিন্দুতে হচ্ছে বি, এই বিন্দুতে হচ্ছে সি, আর এই বিন্দুতে হচ্ছে আপনার ডি। ওকে, খেয়াল করেন, তরঙ্গটা এখান থেকে এ থেকে যাত্রা শুরু করে আবার যখন বিতে আসলো, এ থেকে যাত্রা শুরু করে কততে আসলো? বিতে আসলো। তাহলে এটাকে আমরা বলতেছি একটা পূর্ণ কম্পন। কি বলছিলেন? একটা পূর্ণ কম্পন বলতেছি। আচ্ছা, একটা পূর্ণ কম্পন দিতে যে সময় লাগে তাকে আমরা কি বলি? পর্যায়কাল বা টি। ক্লিয়ার? একটা পূর্ণ কম্পন দিতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল বা টি। আবার একটা পূর্ণ কম্পনে সে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটাই কি তার তরঙ্গ দৈর্ঘ্য। সেটাই তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্ডা। একটা পূর্ণ কম্পন দিতে, একটা পূর্ণ কম্পনে অতিক্রান্ত দূরত্বই কি আমার ল্যাম্ডা। ক্লিয়ার? আর একটা পূর্ণ কম্পনে রিকোয়ার্ড যে টাইমটা সেটাই হচ্ছে আপনার পর্যায়কাল। এই জিনিসটা একদম ভালোভাবে বুঝে। তাহলে দেখেন, একটু খেয়াল করে, আমার এ থেকে এই যে বি পর্যন্ত, এটা কি আমার একটা পূর্ণ কম্পন। এ থেকে বি পর্যন্ত আমার পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন। স্পন্দনটা একটু বলছি, সেটা জাস্ট কম্পন থেকে পূর্ণ কম্পন। ঠিক আছে, তাহলে পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন বুঝলাম। তার মানে এ থেকে বি পর্যন্ত অতিক্রান্ত ডিসটেন্সটা কি আমার ল্যাম্ডা। এ থেকে বি পর্যন্ত অতিক্রান্ত ডিসটেন্সটা হচ্ছে ল্যাম্ডা। তাহলে ভাই একটু বলেন তো, আমার এখানে এই যে এ আর বি এর যে মাঝখানের বিন্দুটা আছে, এটাকে নাম দিলাম আমি হচ্ছে এ প্রাইম। এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে এ প্রাইম। আমি পেলাম এ থেকে বি পর্যন্ত ডিসটেন্স হচ্ছে ল্যাম্ডা। তাহলে এ প্রাইম ইকুয়ালস টু এ প্রাইম বি ইকুয়ালস টু কি? হাফ অফ এ বি। তাই তো? খেয়াল করুন, এই সম্পূর্ণটা হচ্ছে আপনার ল্যাম্ডা। তাহলে এতটুকু কি হয়ে যাবে? হাফ ল্যাম্ডা হয়ে যাবে। তার মানে এতটুকু হচ্ছে আমার হাফ ল্যাম্ডা। এই যে এখান থেকে এতটুকু হচ্ছে আমার ল্যাম্ডা বাই 2। একবারে সবগুলো জিনিস ক্লিয়ার করে দিচ্ছি এই সিচুয়েশনটার মাধ্যমে, একটু ভালোভাবে খেয়াল করেন। a থেকে b পর্যন্ত ডিসটেন্স হচ্ছে ল্যাম্ডা। a প্রাইম ইকুয়ালস টু হচ্ছে a প্রাইম b ইকুয়ালস টু হাফ অফ a। এই যে a b দূরত্বটা তো অর্ধেক না, a প্রাইম। তাহলে a প্রাইম থেকে b পর্যন্ত ডিসটেন্সটাই কি আমার ল্যাম্ডা বাই 2। তাহলে এখান থেকে এতটুকু কত আমার ল্যাম্ডা বাই 2। বুঝে গেল? ভালো কথা। একবার খেয়াল করেন তো, যদি আমি ল্যাম্ডা বাই 2 কে অর্ধেক করে ফেলি, আমি যদি এখান থেকে এই ল্যাম্ডা বাই 2 কেও অর্ধেক করে ফেলি, ঠিক আছে,
তাহলে এই ল্যামডা বাই 2 কেও যদি অর্ধেক করে ফেলি তাহলে এটা কত হয়ে যাবে? ল্যামডা বাই 4 হয়ে যাবে। বুঝেন তো? আপনার a থেকে a প্রাইম পর্যন্ত হচ্ছে ল্যামডা বাই 2। আমি a প্রাইমের মাঝখানে আরেকটা বিন্দু দিলাম হচ্ছে c প্রাইম। a প্রাইমের মাঝে আরেকটা বিন্দু c প্রাইম। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি a c প্রাইম c প্রাইম a প্রাইম ইকুয়ালস টু হাফ অফ a প্রাইম। তাই তো? আচ্ছা, a প্রাইম এটা ইকুয়ালস টু কি ছিল? হাফ অফ ab না? তাহলে a প্রাইম ইকুয়ালস টু হাফ অফ a। তাহলে কত আসে? 1/4 ab চলে আসে। তাই তো? আর ab এর দৈর্ঘ্য আমরা এখানে এটাকে ab লিখি। আমরা ab এর দৈর্ঘ্য অলরেডি পেয়েছি, সেটা কি ভাই? আমাদের ল্যামডা। সেটা কি? 1/4। বুঝাতে পেরেছি? আশা করি এই জিনিসটা বুঝতে আপনাদের কারো কোনো সমস্যা হয় নাই। দেখেন আবার বলতেছি, a থেকে b পর্যন্ত কি আমার ল্যামডা, a থেকে a প্রাইম পর্যন্ত ল্যামডা বাই 2। এবার এই যে হাফ সার্কেলটা সেটাও যদি অর্ধেক করে ফেলেন সেটা হয়ে যাবে ল্যামডা বাই 4। ওকে, তাহলে আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে কারোর কোনো প্রবলেম হচ্ছে না। ওকে, এবার আসুন আমরা নেক্সট কোশ্চেন তাহলে চলে যাই। আমরা এই পেজটাকে ডুপ্লিকেট করে ফেলি। ডুপ্লিকেট করে এটা থাক, আমি ভাগ অংশটা মুছে দিচ্ছি। এই অংশটা মুছে দিচ্ছি। তাহলে খেয়াল করেন, এটা যদি ল্যামডা হয়, আমার এই পাশের এখান থেকে এতটুকু কত? ল্যামডা। তাই তো? এখান থেকে এতটুকু যদি ল্যামডা হয়, a থেকে b পর্যন্ত যদি ল্যামডা হয়, b থেকে c পর্যন্ত কি হবে? ল্যামডা। দেখেন একটা অর্ধবৃত্ত, নিচে আরেকটা অর্ধবৃত্ত, তাহলে পুরোটাকে একটা পূর্ণ গহ্বর ইন্ডিকেট করতেছে। ঠিক আছে? তাহলে আবার খেয়াল করুন, এই c প্রাইম থেকে আর c থেকে d পর্যন্ত ডিসটেন্সটাও কি হয়ে যাবে? আমাদের ল্যামডা হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে আমার এখানে কত ল্যামডা ডিসটেন্স দেয়া আছে? a থেকে d পর্যন্ত আমি পেলাম হচ্ছে দেয়া আছে a থেকে b পর্যন্ত হচ্ছে কত ল্যামডা ভাইয়া? 3 ল্যামডা। এবার খেয়াল করুন, a থেকে b পর্যন্ত টোটাল ডিসটেন্স কত? 3 মিটার। তার মানে এই এর ডিসটেন্স আপনার কাছে দেয়া আছে হচ্ছে 3 মিটার ইকুয়ালস টু 3 ল্যামডা। তার মানে ল্যামডা ইকুয়ালস টু কি হয়ে যাবে? 3 হয়ে যাবে। এটা হচ্ছে আমার যাবতীয় আলোচনা। ঠিক আছে? জাস্ট একবারে ল্যামডাটা বের করে আপনাকে চিত্রটা বুঝিয়ে দিলাম। এই চিত্রটা যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনার সকল ধরনের এমসিকিউতে আপনি জিনিসটা পাবেন। ওকে, খেয়াল করুন। তাহলে আমরা পেলাম কি? আমরা পেলাম হচ্ছে এই যে এতটুকু হচ্ছে কত মিটার? 1 মিটার। ঠিক আছে? এটাই কি আমাদের ল্যামডা। ক্লিয়ার? এখন এবার কোশ্চেন করেছে তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। তরঙ্গটির কম্পাঙ্ক আপনাকে বের করতে বলেছে। আপনারা জানেন তরঙ্গের কম্পাঙ্ক বের করার দুইটা সূত্র আছে। v ইকুয়ালস টু কি? f ল্যামডা, আর একটা হচ্ছে f ইকুয়ালস টু 1 বাই পর্যায়কাল বা 1 বাই টাইম পিরিয়ড। এখন দেখেন আপনার কাছে এখানে আপনি ল্যামডা বের করে ফেলছেন, ইজিলি ল্যামডা বের করে ফেলছেন, বাট আপনাকে তরঙ্গ বেগের কোনো ইনফরমেশন দেয়া নাই যে ওই দিন বাতাসের তাপমাত্রা কত ছিল বা এই সিচুয়েশনে তরঙ্গ বেগটার কোনো বেগ আছে কিনা এরকম কিছু বলা নাই। মাধ্যমেরও কোনো উল্লেখ বলা নাই যে আপনি মাধ্যম আইডেন্টিফাই করে সেখানে তরঙ্গের বেগ মুখস্থ বসিয়ে দিতে পারবেন। ঠিক আছে? বাট একটা ইনফরমেশন আপনার কাছে দেওয়া আছে, তরঙ্গটি a হতে c তে পৌঁছাতে সময় লাগে হচ্ছে 0.2 সেকেন্ড। a থেকে c তে যেতে সময় লাগে 0.2 সেকেন্ড। আচ্ছা আসলে আমরা চিত্রটা আরেকবার দেখেন। এই জায়গায় বেশি বড় হচ্ছে না, তাহলে খেয়াল করেন আপনাকে বলা আছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c, দুইটা ফুল অসিলেশন আছে বা দুইটা পূর্ণ কম্পন আছে। আপনার a থেকে b তে যেতে যে সময়টা লেগেছে সেটাই কি আপনার একটা পর্যায়কাল না? তাই তো? দেখেন a থেকে b তে যেতে একটা পূর্ণ কম্পন সম্পূর্ণ হয়, একটা পূর্ণ কম্পন সম্পূর্ণ হতে যে সময় লাগে সেটাই কি আপনার পর্যায়কাল। ওকে, তারপর b থেকে c তে যেতেও কি লাগবে? একই সময় লাগবে, কারণ এটাও কি একটা পূর্ণ কম্পন। বুঝতে পেরেছি? এটাও কি একটা পূর্ণ কম্পন। তাহলে এখানে আপনার কাছে দেয়া আছে, খেয়াল করুন তো, এটা একটু ছোট বানিয়ে ফেলি।
আবার এ থেকে সিতে যেতে সময় 2t ইকুয়াল টু কত 0.2 সেকেন্ড। বুঝেন জিনিসটা, এ থেকে বি একটা ফুল অসিলেশন, একটা পূর্ণ স্পন্দন টি সেকেন্ড বা এটাকে টাইম পিরিয়ড হিসেবে চিন্তা করেন, বা এরপর বি থেকে সি পর্যন্ত যেতে আরেকটা টাইম পিরিয়ড, আরেকটা ফুল অসিলেশন লেগেছে। আমার টোটাল কতটুকু টাইম লেগেছে 2t পরিমাণ, 2t পরিমাণ টাইম, টোটাল কত 0.2 সেকেন্ড। এ থেকে সি পর্যন্ত আসতে 0.2 সেকেন্ড টাইম লেগেছে। আর এখান থেকে যদি আমি আমার ভ্যালুটা বের করে ফেলি, দেখেন এখান থেকে আমার t এর ভ্যালু কি হবে, সুতরাং t ইকুয়ালস টু হবে 0.2 ডিভাইডেড বাই কত 2, তাহলে এখান থেকে পাবো হচ্ছে আমরা 0.1 সেকেন্ড। ক্লিয়ার? একদম ইজি জিনিস না, কারো বুঝতে আশা করি কোনো প্রবলেম হবে না। তাহলে আসেন আমরা এবার নেক্সট পেজে চলে যাই। চেক করে সবগুলো মুছে ফেলি। সো আপনাকে বলেছিল আমরা পেয়েছি t ইজ ইকুয়াল টু হচ্ছে 0.1 সেকেন্ড। আচ্ছা, আবার t ইজ ইকুয়াল টু কি লেখা যায়, 1/f লেখা যায়। তাহলে 1/f ইকুয়াল টু 0.1 সেকেন্ড। লাগবে কার ভ্যালু, কম্পাঙ্কের ভ্যালু লাগবে, মানে f এর ভ্যালু লাগবে। তাহলে f টা যদি ওপাশে চলে যায় 1 ইনটু 0.1 ইনটু f, তাহলে ভাই একটু ভেঙে ভেঙে করাচ্ছি। হ্যাঁ, তাহলে 0.1 টা এই পাশে চলে আসবে, ভাগ হয়ে যাবে 0.1 is equals to 1/0.1 equals to হচ্ছে ফ্রিকোয়েন্সি বা f। আচ্ছা, এবার দেখেন আমরা চাইলে 0.1 কে কি লিখতে পারি, 1 ডিভাইডেড বাই 10 লিখতে পারি না? আমরা 0.1 কে লিখতে পারি 1 ডিভাইডেড বাই কত 10 ইকুয়ালস টু আমার ফ্রিকোয়েন্সি। ভালো কথা, বুঝলাম। এবার নিচের ভগ্নাংশটা কি হয়ে যাবে, গুণ হয়ে উল্টে যাবে, তার মানে 1 ইনটু 10 বাই কত 1 ইকুয়ালস টু কত আমার ফ্রিকোয়েন্সি। এখান থেকে ফ্রিকোয়েন্সি পাবেন হচ্ছে 10 হার্টজ। ঠিক আছে, একদম ইজি একটা কোশ্চেন, কিন্তু তরঙ্গের কম্পাঙ্ক বের করতে বলেছে, জাস্ট 5 মিনিটের একটা, একদম ইজি। আচ্ছা, আশা করি এটা বুঝতে কারো কোনো প্রবলেম নেই। আপনার জাস্ট মাথায় রাখতে হবে এ থেকে সি পর্যন্ত আসতে 2t পরিমাণ টাইম লেগেছে। ঠিক আছে, বা 2 ইনটু টাইম পিরিয়ড পরিমাণ টাইম লেগেছে। ওকে, তাহলে আসেন আমরা এবার বহ নম্বর চলে যাই। দেখেন বহ নম্বরে কি বলেছে, বিস্তার অপরিবর্তিত রেখে। বিস্তার অপরিবর্তিত রেখে তরঙ্গটি তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করেছে। বিস্তারকে কি করছেন, আনচেঞ্জ করেছেন। ঠিক আছে, তো বিস্তারের কোনো পরিবর্তন আপনি করেন নাই, তরঙ্গটি তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে। আচ্ছা, বুঝলাম। তার মানে আমার ল্যামডা প্রাইম আমার গহতে বলে দিয়েছে ল্যামডা প্রাইম ইকুয়ালস টু হচ্ছে 2 ল্যামডা। ওকে, ল্যামডা মানে আমরা গত থেকে পেয়েছি 1 মিটার। ওকে, এবার তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে কম্পাঙ্কে কোনো পরিবর্তন হবে কি? আচ্ছা, ভালো একটা কোশ্চেন। বুঝুন, আপনি এখানে মাধ্যমের কোনো পরিবর্তন করেন নাই, আপনাকে এখানে মাধ্যমের কোনো পরিবর্তনের কথা উল্লেখ করা হয়নি। দ্বিতীয়ত আরেকটা কথা বলা হচ্ছে যে আপনি বিস্তারও কি রাখবেন, অপরিবর্তিত রাখবেন। ঠিক আছে, তাহলে একটা কথা লিখে দিচ্ছি, সেটা সবসময় মাথায় রাখবা, যদি বিস্তার ও মাধ্যম অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে, তাহলে তরঙ্গ বেগের কোনো পরিবর্তন হবে না। বুঝতে পেরেছি? আপনি যদি মাধ্যম আর বিস্তারকে অপরিবর্তিত রাখেন, তাহলে সেখানে তরঙ্গ বেগের কি হবে না, কোনো পরিবর্তন হবে না। এই জিনিসটা অলরেডি আপনারা জানেন, অনেকগুলো কোশ্চেন করে আসছেন যে b ইকুয়ালস টু f ল্যামডা, তাহলে b ফিক্সড হয়ে গেলে, যখন মাধ্যম ফিক্সড, যখন আপনার মাধ্যম সেফ থাকে, তখন আপনারা দেখেন f সমানুপাতিক হচ্ছে 1/λ।
তাই না? এই ধরনের কোশ্চেন আপনারা অলরেডি করে আসছে, বাট আপনাকে কনফিউজ করার জন্য দিয়ে দিয়েছে কি থাকবে, বিস্তার অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, তো বিস্তার অপরিবর্তিত থাকা এবং মাধ্যম অপরিবর্তিত থাকা যদি হয় তাহলে বেগের কি হবে না, কোনো পরিবর্তন হবে না। তাহলে আসুন, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি v ইকুয়ালস টু কি আমার f ল্যাম্ডা, তাই তো? আমরা v ইকুয়ালস টু f ল্যাম্ডা। তাহলে v এর মান জানি না, ভালো কথা, v এর মান আমরা জানি না। আমাকে এখানে কি করেছে, কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে কিনা, আমরা f এর মান পেয়েছিলাম কিন্তু কত ছিল, 10 হার্টজ ছিল। ক্লিয়ার? আচ্ছা, এবার v ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, f প্রাইম ল্যাম্ডা প্রাইম ইকুয়ালস টু f ল্যাম্ডা আর হচ্ছে, ঠিক আছে, এই f প্রাইম কি, নতুন কম্পাঙ্ক, আর ল্যাম্ডা নতুন তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, আমি আগেই বলেছিলাম যে মাধ্যমের যদি বিস্তার পরিবর্তন না করে, না মাধ্যমকেও যদি পরিবর্তন না করে, তরঙ্গ বেগ কি থাকবে, অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, তাহলে ধরেন এখানে আপনার যদি কম্পাঙ্ক কমে যায় তাহলে তরঙ্গ বেগ কি হয়ে যাবে, বেড়ে যাবে, একটা বেড়ে গিয়ে কনস্ট্যান্ট ভ্যালুটা কি রাখবে, বজায় রাখবে। ঠিক আছে, এটাই তো আমার ছিল v সমানুপাতিক কি 1/λ না, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে f যদি বেড়ে যায় কম্পাঙ্ক কি হয়ে যাবে, কমে যাবে। আবার f যদি কমে যায়, কম্পাঙ্ক f যদি বেড়ে যায় তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে, আর কম্পাঙ্ক যদি কমে যায় আমার ল্যাম্ডার মান কি হয়ে যাবে, বেড়ে যাবে। ঠিক আছে, এই যে একজন বেড়ে গেল আরেকজন কমে গেল, এর মাধ্যমে কি থাকবে, আপনার যে তরঙ্গ বেগটা আছে সেটা কি থাকবে, ফিক্স থাকবে। ঠিক আছে, তো আসলে এখান থেকে আমরা সলভ করে ফেলি। আমাদের কাজ হচ্ছে এখান থেকে কি বের করা, তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে গেলে আমাকে বলছে কম্পাঙ্কের কি পরিবর্তন হচ্ছে, কম্পাঙ্কের পরিবর্তন বের করব। তো আমার টার্গেট হচ্ছে f প্রাইম বের করা, f ল্যাম্ডা ডিভাইডেড বাই k ল্যাম্ডা। f এর মান জানি আমরা 10 হার্টজ, ভালো কথা, ল্যাম্ডা ল্যাম্ডার মতো থাক, আর এখানে ল্যাম্ডা প্রাইম ইকুয়ালস টু কি লিখতে পারি, 2 ল্যাম্ডা লিখতে পারি আমরা। ঠিক আছে, আমাকে দিয়ে দিয়েছে কিন্তু যে ল্যাম্ডা প্রাইম ইকুয়ালস টু কি হবে, 2 ল্যাম্ডা হবে, তরঙ্গ দৈর্ঘ্য কি করবে, দ্বিগুণ করবে। ওকে, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 5 হার্টজ। ঠিক আছে, এখানে ল্যাম্ডা আর ল্যাম্ডা কি যাবে, কাটাকাটি যাবে না, এখান থেকে ল্যাম্ডা আর ল্যাম্ডা কি কাটাকাটি যায়, তাহলে 10/2 ইকুয়ালস টু আসবে হচ্ছে 5 হার্টজ। তাহলে সুতরাং তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গের কম্পাঙ্কের পরিবর্তন হবে, তরঙ্গ কম্পাঙ্কের পরিবর্তন হবে তো f মাইনাস f প্রাইম 10 মাইনাস 5 বা 5। এরপর জাস্ট লিখে দিবেন যে যদি তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে আপনার কম্পাঙ্ক কি হবে, 5 হার্টজ 5 হার্টজ